আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো আজকে আমরা জ্যামিতি থেকে আরো অনেক গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেনের অ্যান্সার করব। খুবই মজা করে এই কোশ্চেনগুলো আমরা সলভ করব। আজকে যেই পার্টটা আমরা করব সেই পার্টের মধ্যে রয়েছে মূলত চতুর্ভুজ। চতুর্ভুজের মধ্যে আছে বর্গ, রম্বস, তারপরে সামান্তরিক, আয়তক্ষেত্র এবং তার সাথে ট্রাপিজিয়াম। তো এই কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় এসছে। সেই কোশ্চেন গুলা এক এক করে আমরা সলভ করব। আর এই কোশ্চেন গুলা সলভ কিভাবে ইজি প্রসেসে করা যায় সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো আসেন আমরা শুরু করি। হ্যাঁ, আমি মনে করছি আপনারা দেখতে পাচ্ছেন ফুললি। এই যে প্রথম যে কোশ্চেনটা এখানে দেখতে পাচ্ছি, খুবই সহজ একটা কোশ্চেন, একেবারেই সহজ একটা কোশ্চেন, যে একটি চতুর্ভুজের তিন কোণের সমষ্টি যদি 280 ডিগ্রি হয় তাহলে চতুর্থ কোণের মান কত। আমরা জানি যে একটা চতুর্ভুজের চারটা কোণ, মানে চতুর্ভুজে চারটা কোণ থাকে, এই চতুর্ভুজে চারটা কোণ যোগ করলে আসলে 360 ডিগ্রি হয়। এটা আমি কিন্তু গতদিনই দেখিয়েছি। চতুর্ভুজে চারটা কোণ যোগ করলে 360 ডিগ্রি হয়, এটা আমরা সবাই জানিও যে চার সমকোণ চতুর্ভুজ, চতুর্ভুজের চার কোণের সমষ্টি চার সমকোণ। আর এখানে চতুর্ভুজের তিনটা কোণ, তিনটা কোণের সমষ্টি দেওয়া আছে, মানে 4 নাম্বার কোণটা এখানে অ্যাড করা হয় নাই। তার মানে চতুর্থ কোণের মানটা আসলে বের করতে বলছে। তিনটা কোণের সমষ্টি হচ্ছে 280 ডিগ্রি দেয়া আছে। তার মানে অবশ্যই যে চতুর্থ কোণটা, যেটা এখানে এই তিনটা কোণ যেখানে দেওয়া আছে সেটা, যে কোণটা বাদ দিয়ে এই তিনটা কোণ দেওয়া আছে, সেই চতুর্থ কোণটার মানটা হবে, এটা বিয়োগ করে দিলেই পেয়ে যাবো আমরা। তাহলে 8 8 16, তার মানে 80 ডিগ্রি। তার মানে চতুর্থ কোণের মান হচ্ছে 80 ডিগ্রি। খুবই সহজ একটা কোশ্চেন। আসেন আমরা সেকেন্ড কোশ্চেনে চলে আসি। এরকম সহজ কোশ্চেন আস্তে আস্তে করে কঠিন হয়ে যাবে, কিন্তু আমরা খুব সহজ প্রসেসেই অ্যান্সার গুলা করবো। এর পরের কোশ্চেনটা হচ্ছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থকে দ্বিগুণ করলে মূল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের মানে কত গুণ হবে। মানে এই যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থকে যদি দ্বিগুণ করলে ক্ষেত্রফলটা মূল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কত গুণ হবে। তো খুবই সহজ একটা কোশ্চেন। যে আমি তো একটা জিনিস জানি যে একটা আয়তক্ষেত্রের যদি দৈর্ঘ্য, দৈর্ঘ্য আর প্রস্থের কথা যদি বলি, দৈর্ঘ্য মনে করেন এ আর প্রস্থ মনে করেন হচ্ছে বি, তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে এবি। ক্ষেত্রফলটা হবে এবি, এ ইন্টু বি, মানে এবি ক্ষেত্রফল। তো এখন আমি যদি চিন্তা করি যে দৈর্ঘ্যকেও দ্বিগুণ করা হয়েছে, মানে এ এর জায়গায় 2a চলে আসছে, যেহেতু দৈর্ঘ্য এ ছিল এখন 2a চলে আসছে। প্রস্থকেও দ্বিগুণ করা হয়েছে, তাহলে প্রস্থের জায়গায় বি এর জায়গায় 2b চলে আসছে। তাহলে এখনকার ক্ষেত্রফল কি হবে? এইটা গুণন এইটা, তাহলে 2a আর 2b যদি গুণ করি তাহলে 4ab আসতেছে। এখন আমি যদি বলি যে এই ক্ষেত্রফলটা, এই যে নতুন যে ক্ষেত্রফলটা পেলাম, এইটা এটার কত গুণ, তাহলে 4ab কে আমি যদি এবি দ্বারা ভাগ করি তাহলে কি কাটাকাটি যাচ্ছে, 4 গুণ, 4 গুণ আসতেছে। তার মানে অবশ্যই 4 গুণ হবে। তো এইটা করার সহজ একেবারে প্রসেস হচ্ছে যে এত সব না করে আমি জাস্ট এইভাবে করে চিন্তা করতে পারি, দৈর্ঘ্য দ্বিগুণ আবার প্রস্থও দ্বিগুণ, তার মানে 2 গুণন 2 4 গুণ হবে। যদি দৈর্ঘ্য 5 গুণ হতো, প্রস্থ যদি আমার যদি বলা থাকতো যে দৈর্ঘ্য হচ্ছে 5 গুণ করা হয়েছে আর প্রস্থকে 3 গুণ করা হয়েছে, তাহলে 3 5 15 গুণ হতো ক্ষেত্রফল। জাস্ট এইভাবে করেও সহজে করা যায়। তো খুবই মজা লাগছে আমি মনে করি আপনাদের। এর পরের কোশ্চেনে চলে আসি। এই কোশ্চেনটা খুবই একটা সিলি কোশ্চেন, যে একেবারে ছোটবেলাকার কোশ্চেন। যে এবিসিডি চতুর্ভুজে এবি সমান্তরাল সিডি এবং এবি ইকুয়াল সিডি, তার সাথে আবার দেয়া আছে কোণ এ ইকুয়াল 90 ডিগ্রি, তাহলে আহ, সঠিক চতুর্ভুজ কোনটি। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে এইখানে এই যে একটা, এখানে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল দেওয়া আছে, আবার সমানও দেওয়া আছে। আমরা জানি কোন চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু যদি সমান আর সমান্তরাল হয়, অপর জোড়া বিপরীত বাহুও কিন্তু সমান আর সমান্তরাল হবে। এটা একটা আহ, আমাদের উপপাদ্য আছে যে কোন চতুর্ভুজের দুটি বাহু সমান এবং সমান্তরাল হলে অপর দুই বাহু সমান এবং সমান্তরাল হবে। তার মানে এখানে অ্যাকচুয়ালি যেই চতুর্ভুজটা আছে, চতুর্ভুজের ওই দুই জোড়া যে বাহু আছে, বিপরীত বাহুগুলা সমান এবং সমান্তরাল, তার মানে এটা একটা সামান্তরিক টাইপের। কিন্তু আবার কোণ এ মানে এক সমকোণ দেওয়া আছে, সামান্তরিকের যদি কোণ এক সমকোণ হয়ে যায় তাহলে সামান্তরিকটা একটা আয়তক্ষেত্র হয়ে যায়, তার মানে সেটা একটা আয়তক্ষেত্র। তাহলে আমরা পেয়ে গেলাম যে এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে ক, মানে আয়তক্ষেত্র হবে। আচ্ছা, এরপরে এরপরের কোশ্চেনটা খুবই ইজি একটা কোশ্চেন, যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 12 সেন্টিমিটার আর প্রস্থ দেওয়া আছে 5 সেন্টিমিটার, কর্ণের দৈর্ঘ্য কত? আচ্ছা, গতদিন যে আমি অঙ্ক করিয়েছিলাম তখন আমি যখন ত্রিভুজের অঙ্কগুলো করিয়েছিলাম তখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি বলেছিলাম যে সমকোণী ত্রিভুজে
যে বাহুর দৈর্ঘ্যগুলো যেভাবে করে বের করতে হয় সেটা হচ্ছে পিথাগোরাসের সূত্র অনুসারে। যে পিথাগোরাসের সূত্র অনুসারে যে এই যে সমকোণের বিপরীত বাহুটা তো অতিভুজ, এই অতিভুজের উপর স্কোয়ার সমান হচ্ছে অপর দুই বাহুর উপর স্কোয়ারের যোগফলের সমান, মানে সি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবং এখান থেকে সি বা এ বা বি এর মান বের করতে হতে পারে যদি বাকি দুটো দেওয়া থাকে। তো এটার জন্য আমি একটা রেশিও বলেছিলাম, যে রেশিও গুলা এইটার জন্য আপনি ডিরেক্টলি অ্যান্সার গুলার দেখে আপনি অ্যান্সার বলে দিতে পারবেন। কিরকম রেশিও? একটা রেশিও ছিল এরকম, যদি এই দুইটা বাহু, একটা বাহু 3 আর একটা বাহু যদি 4 হয় তাহলে অতিভুজের দৈর্ঘ্য হবে 5, অথবা অতিভুজের দৈর্ঘ্য যদি 5 দেওয়া থাকে, একটা বাহু যদি 3 দেওয়া থাকে, তাহলে অপর বাহু হবে 4। তাহলে এই রেশিওটা আমি বলেছিলাম। সেকেন্ড আরেকটা বলেছিলাম যে এইটার এই যে এই বাহুর দৈর্ঘ্য 3-এর দ্বিগুণ যদি 6 হয়, তাহলে এটার দ্বিগুণ হচ্ছে 8, এটার দ্বিগুণ হচ্ছে 10 হবে। অথবা এটা যদি 9 হয়, এটা যদি 12 হয়, তাহলে এটা 15 হবে। এগুলো হচ্ছে যে সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। আমি যদি বলি একটা সমকোণী ত্রিভুজ আছে যার অতিভুজ হচ্ছে 15, একটা বাহু হচ্ছে 9, আপনি সঙ্গে সঙ্গে বলে দিবেন অপর বাহু হচ্ছে 12। মানে কমন গুলো আমি লিখে দিচ্ছি, এই কমন গুলা পরীক্ষায় প্রায় প্রায়ই আসে। আচ্ছা, আরেকটা আরেকটা কমন হচ্ছে যদি 5 থাকে তাহলে 12 থাকলে হবে হচ্ছে 13। এটাও হচ্ছে খুবই কমন। তো এই কমন গুলো আপনাদেরকে মনে রাখতে বলছিলাম, এর সাথেও আরো দুই একটা অ্যাড করে দিছিলাম, সেই ভিডিওটা আপনারা দেখবেন, তাহলে আমার মনে হয় যে খুব ইজি হয়ে যাবে। তো তারপরে এগুলো হচ্ছে মোস্ট কমন, তাই এগুলো আমি লিখে রাখলাম। এই মোস্ট কমন গুলো আপনি সবসময় মনে রাখবেন, যে আপনার যদি কোনো সময় দেওয়া থাকে একটা অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 13 সেন্টিমিটার আর একটা বাহু 5 সেন্টিমিটার, তাহলে অপর বাহুটা হবে 12 সেন্টিমিটার। অথবা 13 আর 12 দেওয়া থাকলে আপনি 5 বলে দিবেন, অথবা 5 আর 12 দেওয়া থাকলে অতিভুজ 13 বলে দিবেন। তো আমি মনে করি যে আপনারা বুঝতে পেরেছেন যে কাহিনীটা কি। আসেন আমরা এইটা করি। এইখানে যেটা বলেছে যে একটা আয়তক্ষেত্র আছে, সে আয়তক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য একটা হচ্ছে 12 সেন্টিমিটার, একটা হচ্ছে 5 সেন্টিমিটার। বলছে কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণের দৈর্ঘ্য চাওয়া হয়েছে, ঠিক আছে? মানে এটার কর্ণের দৈর্ঘ্যটা চাওয়া হয়েছে। এক সেকেন্ড, হ্যাঁ, কর্ণের দৈর্ঘ্যটা চাওয়া হয়েছে। তাহলে এখন দেখুন যে এইটা তো হচ্ছে যেহেতু সামান্তরিক, তার মানে এই কোণগুলো সবগুলো হচ্ছে এক সমকোণ করে আছে। তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, এই জিনিসটা একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের বেলা ওই যে রেশিও দেখেন যে 5 আছে 12 আছে, তাহলে অতিভুজটা অবশ্যই 13 হবে। অথবা আপনি ডিরেক্টলি সমকোণী ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করে ফেলতে পারেন। সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর স্কয়ার, মানে অতিভুজের উপর স্কয়ার এইভাবে করেও আমরা করতে পারি, বের করে ফেলতে পারি। সেটা কি, যে অতিভুজ যদি আমি এটার একটা নাম দিয়ে দিই সি, যে সি এর উপর স্কয়ার সমান হবে 12-র উপর স্কয়ার প্লাস 5-এর উপর স্কয়ার। তাহলে 12-র উপর স্কয়ার মানে 144, 5-এর উপর স্কয়ার মানে 25, তার মানে আসলো 169। তার মানে সি এর মান হবে রুট ওভার হবে 169, তার মানে মান হবে 13। এভাবে করেও বের করতে পারি। আর আমি যে বললাম যে কমন যে রেশিও গুলো আছে সেটা যদি দেখতে পান, তাহলে ডিরেক্টলি আপনি এটা 13 বলে দিবেন, মানে এইসব করারও প্রয়োজন নাই। এইসব করে যে আমাকে বের করতে হবে, নট নেসেসারি। তো খুবই মজার না? আসেন আমরা পরের কোশ্চেনে চলে আসি। এরপরের কোশ্চেনটা একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে, যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 8 সেন্টিমিটার। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেন্টিমিটার এবং কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার। এই কর্ণটা আছে 10 সেন্টিমিটার, তার মানে অতিভুজ আছে আর একটা বাহু দেওয়া আছে, তাহলে অপর বাহুটা কি হবে? একটু আগে আমরা একটা রেশিও দেখছি, যেটাতে অতিভুজ ছিল 10 আর বাকি দুই বাহু ছিল, একটা 8 ছিল আর একটা ছিল 6। যদি এটা মনে থাকে তাহলে তো একেবারে ইজি হয়ে গেল, তার মানে অপর আরেকটা বাহু হবে 6। আর অপর বাহুটা যদি 6 হয়ে যায়, তাহলে ক্ষেত্রফলটা কি হবে? আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে দৈর্ঘ্য আছে 8 আর প্রস্থ আছে 6, তাহলে 6 আর 8 গুণ করলে 6 8 48 বর্গ সেন্টিমিটার। তার মানে 48 বর্গ সেন্টিমিটারটা হবে অ্যান্সার। আর কেউ যদি এই রেশিও ভুলে যান যদি, তাহলে এই 6 কিভাবে বের করবেন? ওই যে পিথাগোরাসের সূত্র, পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজের উপর স্কয়ার সমান হচ্ছে এই বাহু এবং এই বাহুর উপর স্কয়ারের যোগফলের সমান। তাহলে এই বাহুটা আমি যদি এক্স ধরি, তাহলে 8-এর উপর স্কয়ার প্লাস এক্স এর উপর স্কয়ার ইকুয়াল হচ্ছে 10-এর উপর স্কয়ার। 8-এর উপর স্কয়ার মানে 64 প্লাস এক্স স্কয়ার সমান হচ্ছে 100। তার মানে এক্স স্কয়ার সমান 100 মাইনাস 64, তার মানে এক্স স্কয়ারের মান পাচ্ছি আমরা 36। অতএব এক্স এর মান আস্তে আস্তে আমাদের রুট ওভার 36, রুট ওভার 36 মানে 6। তার মানে এই এক্স এর মান হচ্ছে 6, মানে অপর বাহুটার মান হচ্ছে 6। তাহলে একটা বাহু যদি 8 হয় আর একটা বাহু যদি 6 হয়, তাহলে 6 আর 8 হচ্ছে 48 হচ্ছে বর্গ সেন্টিমিটার, অ্যান্সার হবে ওই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল।
তো ঠিক আছে, আমরা পরের কোশ্চেনে চলে আসি। এর পরের কোশ্চেনটা, এটা 39তম বিসিএস পরীক্ষায় আসছে, যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 10 সেন্টিমিটার। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 সেন্টিমিটার করা হলো। আয়তক্ষেত্রের প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে? আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, আমার বলা হয়েছে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে, তার মানে এইখানে যে ক্ষেত্রফলটা আছে সেটা অপরিবর্তিত থাকবে। তাহলে এখানে দৈর্ঘ্য আর প্রস্থ যে দেওয়া ছিল, তার মানে এখানে আমি একটা ক্ষেত্রফল বের করে নিতে পারবো। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার মানে 18 গুণন 10, হ্যাঁ, বর্গ সেন্টিমিটার, এককগুলা লিখছি না। তার মানে 180 বর্গ সেন্টিমিটার হচ্ছে ক্ষেত্রফলটা, এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফলটা। এখন বলছে যে দৈর্ঘ্যটা বৃদ্ধি করে, যে 18 যে ছিল সেটাকে 25 করা হয়েছে, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 করা হইলো। এখন প্রস্থ কত হইলে এই ক্ষেত্রফলটা এই 180 হবে? তার মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ ইকুয়াল 180, কিন্তু দৈর্ঘ্যটাকে এখন 25 বানাই দিছি, তাহলে প্রস্থটা কত হবে? খুবই সহজ কোশ্চেন আর কি। তাহলে প্রস্থ ইকুয়াল হবে 180 কে 25 দিয়ে ভাগ করলে যা আসে। এখন 180 কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি, তাহলে দেখা যাক কি আসে। যে আমরা দেখতে পাচ্ছি যে 5 পঁচিশে 125, 6 পঁচিশে 150, 7 পঁচিশে 175। তার মানে এখানে বিয়োগ করলে 5 আসতেছে, একটা দশমিক নিলে একটা শূন্য পাবো। 25 দুগুণী 50। ওকে, তার মানে 7.2 সেন্টিমিটার হবে অ্যান্সার। তাহলে কোশ্চেনটার অ্যান্সার কিভাবে করে বের করলাম আরেকবার বলি। বলছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে তো আমি ক্ষেত্রফলটা পাবো। এখন বলছে আয়তক্ষেত্রটা দৈর্ঘ্যটা বৃদ্ধি করে 25 সেন্টিমিটার যদি করা হয়, তাহলে প্রস্থ কত হলে ক্ষেত্রফলটা একই থাকবে? মানে এই ক্ষেত্রফলই থাকবে, দৈর্ঘ্য যদি 25 হয় তাহলে প্রস্থের মানটা কত বানাতে হবে? তাহলে প্রস্থ ইকুয়াল হবে এই ক্ষেত্রফল ভাগ হচ্ছে 25, কারণ এই পাশে গুণ আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তার মানে 180 কে 25 দিয়ে ভাগ করলে কি হয়, এটা এখানে বের করছি। ওকে, তাহলে 7.2 হবে অ্যান্সার। ঠিক আছে, আমরা খুব সহজে কোশ্চেন গুলার অ্যান্সার করে ফেলছি। আসেন এর পরের কোশ্চেন। পরের কোশ্চেনটা হচ্ছে যে এটা কিন্তু 20তম বিসিএস এ আসে, এই টাইপের কোশ্চেন গুলো দেখা যায় যে অনেক সময় বিসিএস এ আসে আর কি। একটি রেখার উপর অঙ্কিত বর্গ, একটি রেখা, আমি যদি রেখাটার মানে দৈর্ঘ্য ধরে নেই এ, তাহলে এইটার উপর অঙ্কিত বর্গ মানে এ স্কোয়ার। ওকে, অঙ্কিত বর্গ ওই রেখার অর্ধেকের উপর, মানে রেখাটা তো এ ছিল, তার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ? আচ্ছা, এই রেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গ মানে এই রেখাটাকে অর্ধেক করে দিলাম, মানে রেখাটা ছিল এ, এই রেখার উপর অঙ্কিত বর্গ, রেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গ, রেখার অর্ধেক মানে হচ্ছে a/2 এর উপর অঙ্কিত বর্গ, মানে a²/4 হচ্ছে। এইটার কত গুণ? কত গুণ মানে এইটা কত গুণ বড় এটার চেয়ে? আচ্ছা, তাহলে a² ভাগ যদি a²/4 দেই, আমরা জানি যে ভাগ যদি থাকে ভগ্নাংশে, তাহলে ভাগটা গুণ হয়ে গেলে এইটা উল্টায় যায়, নিচে যেই জিনিসটা থাকে সেই ভগ্নাংশটাকে উল্টায় দিতে হয়। তার মানে উপরে 4 চলে যায়, নিচে a² আসে, a² কাটা, তার মানে হচ্ছে 4 গুণ। অ্যান্সার হবে 4 গুণ। তো এই কোশ্চেনটার অ্যান্সার খুবই তাড়াতাড়ি আপনি বের করে ফেলতে পারবেন, যে একেবারে দেখার সাথে সাথেই অ্যান্সার বলে দেওয়া যাবে। যে একটি রেখার উপর অঙ্কিত বর্গ মানে একটা রেখা যদি এ হয়, তাহলে ওই অঙ্কিত বর্গ হচ্ছে a², অর্ধেকের উপর অঙ্কিত বর্গ মানে a/2, মানে অর্ধেক, রেখাটার অর্ধেকের উপর অঙ্কিত বর্গ কথাটা হচ্ছে a²/4। তার মানে এইটাকে এটা দ্বারা যদি আমি ভাগ করি, a²/a²/4 মানে আসতেছে a² ইন্টু 4/a², কাটাকাটি করলে 4 গুণ আসতেছে। ওকে, সবাই আমরা বুঝে গেছি। এর পরের কোশ্চেনে চলে আসি। এর পরের কোশ্চেনটা বলেছে 21, এবার 21তম বিসিএস পরীক্ষায় আসছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষাতেও আসছে, একই টাইপের কোশ্চেন, তাই না? একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল। ওকে, একটি সরলরেখার যদি দৈর্ঘ্য এ ধরি, তার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল হচ্ছে a²। ওই সরলরেখার 1/4 উপর, 1/4 মানে এ কে যদি 4 দিয়ে ভাগ করি, তার মানে a/4 এর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ? খুবই সহজ আর কি। এবার হলো a²/16, অ্যাকচুয়ালি 16 অ্যান্সার হবে, দেখেই বোঝা যাচ্ছে। a² কে যদি a²/16 দিয়ে ভাগ করি, তাহলে a² ইন্টু 16/a², কাটাকাটি করলে 16 গুণ আসতেছে অ্যান্সার। তো খুবই সহজে এই টাইপের কোশ্চেন আপনারা অ্যান্সার করতে পারবেন। তো আসেন আমরা পরের কোশ্চেনে চলে যাই। এর পরের কোশ্চেনটা হচ্ছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, এটা 30তম বিসিএস এ আসছে। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, আমি যদি চিন্তা করি যে প্রস্থ হচ্ছে এক্স মিটার, তাহলে দৈর্ঘ্যটা হবে 2x মিটার, কারণ দৈর্ঘ্যটা তো প্রস্থের দ্বিগুণ, মানে দৈর্ঘ্য যদি এক্স হয়, প্রস্থ যদি এক্স হয়, দৈর্ঘ্য অবশ্যই 2x হবে।
তাহলে ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার মানে হচ্ছে 2x ইন্টু x সমান দেওয়া আছে 1250। এখান থেকে দৈর্ঘ্যটা বের করতে বলছে, মানে 2x এর মানটা বের করতে বলছে, দৈর্ঘ্যের মানটা কিভাবে বের করব, যে এই 2x আর x যদি আমরা গুণ করি তাহলে 2x স্কোয়ার ইকুয়াল পাচ্ছি 1250, তার মানে এক্স স্কোয়ার সমান পাচ্ছি 1250-কে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করলে 625, তার মানে এক্স এর মান পাচ্ছি, মানে এই যে 12কে 2 দিয়ে ভাগ করলে 6 আর এখানে 50 আছে এই জন্য 25 আর কি। তার মানে রুট ওভার 625, কার বর্গ করলে 625 পাওয়া যায়, আমরা জানি 25 এর বর্গ হচ্ছে 625। তারপরে এক্স এর মান হচ্ছে 25, মানে হচ্ছে প্রস্থের মান 25, তাহলে দৈর্ঘ্যের মান হবে 2 গুণন 25, 2 গুণন 25 মানে 50, তার মানে 50 মিটার হবে দৈর্ঘ্যের মান। তো খুবই সহজ কোশ্চেন ছিল, খুবই তাড়াতাড়ি আপনারা অ্যান্সার দিতে পারবেন। তো এই টাইপের কোশ্চেন গুলো আপনাদের প্র্যাকটিস করতে হবে যাতে করে স্পিডে করা যায়। তো এই কোশ্চেনটা আরো বেশি সহজ, আরো বেশি সহজ, একেবারে দেখার সাথে সাথে আপনি অ্যান্সার বলে দিতে, মানে বলে দিতে পারবেন যে দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ। আচ্ছা আমি যদি বলি বিস্তার, বিস্তার ইকুয়াল হচ্ছে এক্স, তার মানে দৈর্ঘ্যটা অবশ্যই হবে 3x, দৈর্ঘ্যটা 3 গুণ মানে 3x হবে, মানে 3x। দৈর্ঘ্য আমাকে বলছে 48 মিটার হলে, দৈর্ঘ্য যদি 48 মিটার হয় মানে 3x এর মান যদি 48 হয়, তাহলে x এর মান কত, মানে অবশ্যই x এর মান 3x ইকুয়াল যদি 48 হয়, তাহলে x এর মান হচ্ছে 48 ভাগ 3, মানে 3 ষোলো 48, তার মানে অবশ্যই বিস্তারের মান হচ্ছে 16 মিটার। তার মানে বিস্তারের মান 16 মিটার, দৈর্ঘ্যের মান হচ্ছে 48 মিটার। আমাকে বলছে পরিসীমা কত, তাহলে পরিসীমা, পরিসীমা কিভাবে বের করে, একটা জিনিসের পরিসীমা, যে কোনো ক্ষেত্রের পরিসীমা মানে হচ্ছে সবগুলা বাহু যোগ করলে যেই মানটা পাওয়া যায় সেটাই হচ্ছে পরিসীমা। তাহলে এইখানে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য তো দুইটা আছে, এই যে এই দৈর্ঘ্যের সমান এই দৈর্ঘ্য, আবার প্রস্থের সমান এই প্রস্থ, সেই জন্য আমরা বলি দুইটা দৈর্ঘ্য আর দুইটা প্রস্থের যোগফল হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। সেই জন্য আমরা বলি যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই না, পরিসীমা ইকুয়াল হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তার মানে আমার যে পরিসীমার মানটা এখান থেকে আমি যে পাবো 2 ইন্টু দৈর্ঘ্যের মান হচ্ছে দৈর্ঘ্যের মান পেলাম 48, প্রস্থের মান পেলাম হচ্ছে 16, তাহলে 16 আর 48 যোগ করলে হচ্ছে 2 গুণন 64, তাই না, 64 গুণে 128, তার মানে 128 হবে অ্যান্সার। তো আমরা বুঝে গেছি যে এটার ক্ষেত্রটার পরিসীমা আসলে কত, ক্ষেত্রটার পরিসীমা হচ্ছে 128। তো ঠিক আছে, আমরা এখন নেক্সট কোশ্চেনে চলে যাই। একটি আয়তাকার ঘরের, একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের প্রস্থ অপেক্ষা, এটা কিন্তু 32তম বিসিএস এ আসছে, যে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, এটার পরিসীমা 32 হলে দৈর্ঘ্য কত। খুবই সহজ আর কি, যে প্রস্থ যদি আমি এক্স ধরে নিই তাহলে দৈর্ঘ্যটা হবে এক্স প্লাস 4, তাহলে আমাদের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তার মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্রস্থ সমান আসলে 32 দেওয়া আছে। তার মানে আমি বলতে পারি যে এই 2টা এদিকে ভাগ করে দিলে এদিকে আস্তে আস্তে 2x প্লাস 4 সমান 32-কে 2 দিয়ে ভাগ করলে আস্তে আস্তে 16, তার মানে 2x ইকুয়াল হচ্ছে 16 থেকে 4 বিয়োগ করলে আমাদের আস্তে আস্তে 12, তার মানে x এর মান হচ্ছে 12 ভাগ 2 মানে হচ্ছে 6, 6 হচ্ছে বিস্তারের মান, কিন্তু বিস্তারের চেয়ে আমাদের যেই দৈর্ঘ্যটা আছে সেটা হচ্ছে 4 মিটারের বেশি, তার মানে 6 আর 4 যোগ করলে হচ্ছে 10, তার মানে 10 মিটার হবে অ্যান্সার। তো খুবই সহজ কোশ্চেনটা, তবে এই এই কোশ্চেনটার একটা মজার পার্ট আছে, মজার পার্টটা হচ্ছে যে এইটার ঘরটার পরিসীমা দেওয়া আছে 32 মিটার, এটার দৈর্ঘ্য কত হবে, এটা কিন্তু অপশনগুলো দেখেই আমার বোঝা যাচ্ছে যে এইটা কিন্তু দৈর্ঘ্য 10 হবে। কেন, যে দৈর্ঘ্য যদি 10 বাদে এই অপশনগুলো কি হওয়ার কোনো চান্স আছে, দৈর্ঘ্য যদি 64, কোনোদিন পরিসীমা পরিসীমা মানে পরিসীমার চেয়ে কি দৈর্ঘ্য বেশি হতে পারে, তাহলে এই দুটো তো এমনিতেই বাদ। আবার এইখানে যদি দৈর্ঘ্য যদি 30 হয় তাহলে আরেক পাশের দৈর্ঘ্য 30 মিলেই তো 60 হয়ে গেল, তাহলে আবার 32 কেমনে হয়, এটা এমনিতেই 10 দেখেই অ্যান্সার বলে দেওয়া যায়, এত বড় করে না করেও আমার দেখেও বলে দিতে পারি যে কিভাবে করে এটা মানে কোন অ্যান্সারটা হবে আর কি। তো এই ধরনের অপশনগুলোর দিকে একটু তাকাবেন যাতে করে টাইম অনেক সময় এর ফলে বেঁচে যায়, যে হ্যাঁ অপশনটা চেক করলেই আমাদের অ্যান্সারটা চলে আসে। তো এরপরের কোশ্চেনে চলে আসি, যে 20x পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4x প্লাস 3, তাহলে অপর বাহুর দৈর্ঘ্য কত, পরিসীমা হচ্ছে 20x, এক বাহুর দৈর্ঘ্য,
এক বাহুর দৈর্ঘ্য, আমি অপর বাহুর দৈর্ঘ্যকে ওয়াই ধরে নিলাম, ঠিক আছে, অপর বাহুর দৈর্ঘ্যকে ওয়াই ধরে নিলাম। তাহলে একটা বাহু হচ্ছে 4x + 3, অপর বাহু হচ্ছে ওয়াই, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তার মানে এই বাহুটা হচ্ছে 4x + 3 একটা বাহু, মানে দৈর্ঘ্য ধরলাম, আর প্রস্থটা হচ্ছে ওয়াই। তাহলে আমরা জানি যে পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই 2 ইন্টু 4x + 3 + ওয়াই দিলাম। আচ্ছা, আমাকে ওয়াই এর মানটা বের করতে হবে, অপর বাহুর দৈর্ঘ্যটা ইকুয়াল হচ্ছে 20x, তাই না, ইকুয়াল হচ্ছে 20x, পরিসীমার মান 20x দেওয়া আছে। এই 2টা যেহেতু এখানে গুণ করা আছে, তার মানে এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তার মানে আমাদের আসতেছে 4x + 3 + ওয়াই সমান, এটা যদি ভাগ করে দিই তাহলে আসবে 10x, তাই না, 20x কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 10x আসলো। আচ্ছা, এখান থেকে তো আমার ওয়াই এর মান বের করতে হবে, তাহলে ওয়াই ইকুয়াল 10x - 4x - 3, যেহেতু এই পাশে যোগ আকারে আছে এই পাশে বিয়োগ হয়ে গেল, এটা থেকে এটা বিয়োগ করলে আসতেছে 6x - 3 হচ্ছে অপর বাহুর দৈর্ঘ্য হবে। তো খুবই সহজে আমরা বের করে ফেললাম। আমি মনে করি যে আপনারা এগুলো ইজিলি পারবেন। তো আসেন পরের কোশ্চেনে চলে আসি। এর পরের কোশ্চেনটা, এটা আমি শতকরায় অনেকবার দেখিয়েছি, যে যে কোনো বর্গক্ষেত্র দেওয়া থাক অথবা আয়তক্ষেত্র দেওয়া থাক বা যে কোনো রম্বস দেয়া থাক অথবা আহ, আহ, কোনো বৃত্ত দেওয়া থাক, এটা যদি বাহুর পরিমাণ যদি পার্সেন্টেজে বাড়ায়, তাহলে বাড়ানো বা কমানো, এটার ক্ষেত্রে আমি যে সূত্রটা বলেছিলাম আপনাদেরকে, সেই সূত্রটা হচ্ছে a + b + ab/100। এটা কিন্তু খুব সহজ একটা সূত্র, খুবই সহজ একটা সূত্র। এই সূত্রটা জাস্ট মনে রাখলে মুহূর্তের মধ্যে অঙ্ক হয়ে যাবে। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, মানে এটার যদি দৈর্ঘ্য আর প্রস্থের কথা বলা হয়, একটা বর্গের তো দৈর্ঘ্য আর প্রস্থ তো সমান, তার মানে দৈর্ঘ্য এবং প্রস্থ দুটাই আমি 10% করে বাড়িয়েছি। যদি বাড়াই তাহলে প্লাস লিখবো, আর কমালে মাইনাস লিখবো। এর এ এ মানে হচ্ছে দৈর্ঘ্য, বি মানে হচ্ছে প্রস্থ, তাহলে দৈর্ঘ্য 10% বাড়িয়েছি, প্রস্থ 10% বাড়িয়েছি, তার মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ বাই হচ্ছে 100। এই দুইটা কেটে দিলাম, তার মানে 10 আর 10 যোগ করলে হচ্ছে 20, আর এখানে 1 পাওয়া যাচ্ছে, তাহলে 20 + 1 মানে 21% আসলে বাড়বে। তার মানে ক্ষেত্রফল 21% বাড়বে। শেষ পর্যন্ত অ্যান্সারে যদি প্লাস আসে তার মানে বাড়বে, যদি শেষ পর্যন্ত অ্যান্সারে মাইনাস আসে তাহলে কমবে। এই কথাগুলোর অর্থ কি আমরা আস্তে আস্তে বুঝবো। খুবই সহজ একটা কোশ্চেন, খুবই সহজে আমরা এই অ্যান্সার গুলো করতে পারবো। মনে করেন এই কোশ্চেনটার দিকে খেয়াল করেন, এখানে বলছি ইফ দ্য লেন্থ এন্ড দ্য উইথ অফ এ rectangular garden plot were increased by 20%, 20% ইনক্রিজ করা হয়েছে, তাহলে হোয়াট উড বি দ্য পার্সেন্ট ইনক্রিজ বাই দ্য এরিয়া অফ দ্য প্লট, মানে কতটুকু ইনক্রিজ করবে। এইটা এটা খুবই সহজ কোশ্চেন, যে আবার a+b+ab/100, তাই না, এটা এটা আমাদের সিস্টেম। তাহলে a এর মান 20%, b এর মানও 20%, রেক্ট্যাঙ্গুলারের মানে সবগুলো এই যে বলছে যে লেন্থ এন্ড উইথ, মানে দুইটাই আসলে 20 করে বাড়ানো হয়েছে, তার মানে এটা 20 × 20 বাই হচ্ছে 100। আমি শূন্য শূন্য কেটে দিলাম, শূন্য শূন্য কেটে দিলাম, 20 20 এ 40, 40 + 4 মানে 44% ইনক্রিজ করবে, যেহেতু আমাদের পজিটিভ মান আসছে। আসেন এর পরের কোশ্চেনটা সলভ করি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে এই সম্পর্কিত কোশ্চেন, কারণ এবার ইনক্রিজ এবং ডিক্রিজ দুটাই আছে। এইবার বলছি ইফ দ্য লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইনক্রিজ বাই 30%, মানে 30% ইনক্রিজ করেছে, হ্যাঁ, আর উইথটা মানে দৈর্ঘ্যটা 30% ইনক্রিজ করেছে, মানে বাড়ানো হয়েছে, আর প্রস্থটা 30% ডিক্রিজ করেছে, মানে কমানো হয়েছে, তার হোয়াট উইল বি দ্য ডিক্রিজড এরিয়া, মানে আসলে শেষ পর্যন্ত ডিক্রিজ করবে এরা বলে দিছে, কিন্তু এটা বলে দিতে পারতো যে ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে, কত পার্সেন্ট ইনক্রিজ করবে বা ডিক্রিজ করবে, এটা বলে দিতে পারতো। আচ্ছা, আমাদের সূত্র কি ছিল, a+b+ab/100, কিন্তু আমি একটা কথা কিন্তু বলেছি আপনাদের, যদি ইনক্রিজ করে তাহলে আমাকে পজিটিভ ধরতে হবে, মানে বাড়লে পজিটিভ ধরতে হবে, আর ডিক্রিজ করলে মানে কমলে নেগেটিভ ধরতে হবে। তার মানে এ এর মান হচ্ছে +30, কিন্তু বি এর মান হচ্ছে -30, কারণ বিটা এই যে দেখেন, এইটা কিন্তু প্রস্থ কিন্তু 30% কমানো হয়েছে, তাই বি এর মান -30, এ এর মান +30, বি এর মান -30 বাই হচ্ছে 100। তাহলে 30 থেকে 30 চলে গেলে তো 0, এই পাশটা 0, আর এইটা আমি শূন্য আর শূন্য কেটে দেই, এই শূন্য আর এই শূন্য কেটে দেই, 3 আর -3 গুণ করলে আসে -9, তার মানে অ্যান্সার আসলো -9। এই মাইনাস বলতে বুঝাবে, আমি বলছি শেষ পর্যন্ত অ্যান্সারে যদি প্লাস আসে তার মানে ইনক্রিজ করবে, মানে বাড়বে, আর যদি শেষ পর্যন্ত অ্যান্সারে যদি মাইনাস আসে তার মানে ডিক্রিজ করবে, অর্থাৎ কমবে। সেই জন্য বলছে যে হোয়াট উইল বি দ্য ডিক্রিজড, দেন দ্য এরিয়া উইল বি ডিক্রিজ বাই, কতটুকু ডিক্রিজ করবে, মানে আসলে ডিক্রিজ করতেছে, এটা মাইনাস দেখে বুঝতে পারতেছি কত পার্সেন্ট, অ্যান্সার হচ্ছে 9%।
তো খুবই ইজিলি আমরা করে ফেললাম। আসেন আমরা পরের কোশ্চেনে চলে যাই। আচ্ছা, এই টাইপের কোশ্চেন আর নাই। এখন আমরা পরের টাইপের কোশ্চেন, এটা খুবই সহজ একটা কোশ্চেন, যে একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, তার পরিসীমা কত। একটা বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য যদি এ হয়, আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে এ স্কয়ার, আর পরিসীমা হবে, একটা বর্গ যদি হয় তাহলে চারটা বাহুই তো সমান, তাহলে পরিসীমা হবে এ প্লাস এ প্লাস এ প্লাস এ, মানে 4a। আচ্ছা, এখানে ক্ষেত্রফলের মান দেওয়া আছে হচ্ছে 484। তাহলে আমরা প্রতিটা বাহুর মান কি পাবো? 484 রুট ওভার, 484 রুট ওভার করলে আমরা জানি যে 22-এর স্কোয়ার করলে 484 পাওয়া যায়। তার মানে একটা বাহু অবশ্যই হচ্ছে 22। তাহলে একটা বাহু যদি 22 হয়, তার মানে চারটা বাহুর যোগফল মানে পরিসীমার মান কি হবে? যে 4 × 22, 4 × 22 মানে 88, 88 মিটার হবে ক্ষেত্রফল, মানে পরিসীমা। তো ঠিক আছে, আপনারা এটা পারবেন, এটা খুবই সহজ ছিল এই কোশ্চেনটা। আবার এটা, এই কোশ্চেনটার অ্যান্সারটা আপনারা নিজেরা দেন। এটা খুবই সহজ একটা কোশ্চেন, যে এত পরিসীমা বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, পরিসীমা দেওয়া আছে। এটা অবশ্য ইজিলি পারা যাচ্ছে, তাই না? এটা পরিসীমা দেওয়া আছে, এখান থেকে যদি বাহুর দৈর্ঘ্য বের করি, তারপরে বাহুর উপরে স্কোয়ার করে দিলেই আমাদের ক্ষেত্রফল পেয়ে যাব। ঠিক আছে, এটা আপনারা সবাই কমেন্টে এটা লিখুন যে এটার আসলে অ্যান্সার কত হবে। এটা আমি বলে দিচ্ছি না। আচ্ছা ঠিক আছে, এটা বেশি সহজ তো, এটা আর বলে দিচ্ছি না। এইবার এইবার কিন্তু এই টাইপের কোশ্চেন কিন্তু প্রচুর পরিমাণে আসে এবং খুবই ইম্পর্টেন্ট। আমি কয়েকটা কোশ্চেন রাখছি, কিন্তু এটা প্রচুর পরিমাণে আসছে। কিন্তু একটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, একটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, তাহলে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত। এখানে একটা মজার জিনিস খেয়াল করেন, এই বর্গক্ষেত্রের যদি আমরা বাহুর দৈর্ঘ্য, আমরা যদি বাহুর দৈর্ঘ্য মনে করেন যে এ ধরলাম, ধরি বাহুর দৈর্ঘ্যটা এ ধরি, হ্যাঁ, বাহুর দৈর্ঘ্য যদি এ ধরি, আমরা জানি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ হলে এর কর্ণ যেটা হয়, এর কর্ণের মান হয় হচ্ছে a√2। এর কর্ণের মান কি হয়? a√2। এর কর্ণের মান হয় a√2। এটা হচ্ছে আমাদের মানে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে। আচ্ছা, এই জিনিসটা আরেকটু আমি বুঝাই দিই। একটা বর্গক্ষেত্রে যদি একটা বাহুর দৈর্ঘ্য এ হয়, তাহলে এই বাহুর দৈর্ঘ্য এ, তাহলে কর্ণ যদি আমি চিন্তা করি, কর্ণের মান যদি চিন্তা করি, এটা তো সমকোণী ত্রিভুজ একটা, হ্যাঁ, এটা তো একটা সমকোণী ত্রিভুজ, তাহলে কর্ণের মানটা কি হচ্ছে? তাহলে অতিভুজকে যদি আমি সি চিন্তা করি, তাহলে সি স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মানে আসতেছে 2a স্কোয়ার। তাহলে সি ইকুয়াল কি হচ্ছে? √2a স্কোয়ার। এ স্কোয়ারে রুট করলে তো এ আসবে, আর √2 তো √2ই থাকলো, তার মানে কর্ণের মান হলো a√2। সেজন্য সি সমান আমরা বলি a√2। ক্লিয়ার? এটা তো আমরা জানি। আচ্ছা ঠিক আছে, তাহলে এইখানে যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে, এইবার আপনার কর্ণের মানই এ দেওয়া আছে। এবার কর্ণের মানটা দেওয়া আছে এ, কর্ণের মানে তার মানে বাহুর দৈর্ঘ্যটা কি হবে? আচ্ছা, এখন আমি একটু এইভাবে আপনাদেরকে বের করা দেখাই। যদি কর্ণের মান যদি এ হয়, যেহেতু বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে কর্ণের মান হয় a√2, মানে এইটা হচ্ছে a√2 গুণ, তার মানে এইটা কি a/√2 হবে না? কারণ এই যে এইটা বাহুর দৈর্ঘ্য যদি a√2 হয়, মানে a/√2 হয়, তাহলে কর্ণের মান তো √2 গুণ হয়, তার মানে √2 দিয়ে আমি যদি গুণ করি তাহলে a পেয়ে যাব, তার মানে বাহুর দৈর্ঘ্য হবে a/√2। আর বাহুর দৈর্ঘ্য পেলে আমরা ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে পাবো? a/√2 দিয়ে স্কোয়ার করে দিলেই আমাদের অ্যান্সার শেষ। স্কোয়ার করলে আসবে a²/2। তার মানে a²/2 হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এই জিনিসটা আপনি নিজে মনে রেখে দিবেন। এইটা মনে রাখলে প্রত্যেকটা কোশ্চেন খুবই ইজি হয়ে যাবে। এই টাইপের কোশ্চেন গুলা কি কি মনে রাখবেন, যে কোনো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে সেটার যে ক্ষেত্রফল হবে ওই বর্গক্ষেত্রটার, সেটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্যের স্কোয়ারের অর্ধেক। এটা আপনি জাস্ট মনে রাখবেন, দেখবেন যে কত তাড়াতাড়ি কোশ্চেন সলভ হবে। কিরকম কোশ্চেন দেখেন, এই যে একটা বর্গের কৌণিক দৈর্ঘ্য দেওয়া আছে, √10, এর ক্ষেত্রফল কত? তার মানে এইটার স্কোয়ারের অর্ধেক, √10 এর স্কোয়ার মানে 10, তার অর্ধেক মানে হচ্ছে তাকে 2 দিয়ে ভাগ করলে আসলে 5 পাওয়া যায়, অ্যান্সার হবে 5। তাহলে দেখেন যে কত মজা করে আপনি সলভ করে ফেলতে পারতেছেন। যদি কোনো বর্গের কর্ণ দেওয়া থাকে আর ওই বর্গটার ক্ষেত্রফল বের করতে বলে, তাহলে জাস্ট আমি ওই ওই যে কর্ণটা আছে, কর্ণের স্কোয়ার করে অর্ধেক করে দিব, স্কোয়ার করলে আসে 10, তার অর্ধেক করলে আসবে 5। অনেক মজার না? আপনারা কমেন্ট করেন, অনেক মজা লাগছে না? আসেন এরপরের কোশ্চেনটা দেখেন, যে বলছে যে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 10,
তার মানে একদিকের দৈর্ঘ্য বের করতে বলছে। আচ্ছা, আমরা যদি ক্ষেত্রফল বের করি, তার মানে এর উপর স্কোয়ার করে অর্ধেক করা, 10-এর উপর স্কোয়ার করে যদি আমরা অর্ধেক করি তাহলে আসে 100/2 মানে হচ্ছে 50। 50 হচ্ছে ক্ষেত্রফল, ওই বর্গটার ক্ষেত্রফল হচ্ছে 50। তার মানে একদিকের বাহু কত হবে? আমরা জানি যে কোনো বর্গের ক্ষেত্রফল থেকে যদি বাহুর দৈর্ঘ্য বের করতে হয়, বাহুর দৈর্ঘ্যের স্কোয়ারই তো হচ্ছে ক্ষেত্রফল। তাহলে বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার সমান যদি 50 হয়, তাহলে বাহুর দৈর্ঘ্য অবশ্যই হবে √50। তাহলে √, যদি 50 হয়, 50-কে √, করলে আমরা জানি যে 7-এর স্কোয়ার করলে 49 আসে, তাহলে 7 পয়েন্ট সামথিং আসবে। এখানে দেখা যাচ্ছে 7-এর 7 দশমিক সামথিং একটাই অ্যান্সার আছে, তার মানে ক হবে। কারণ 8 দশমিক হতে পারে না, কারণ 8-এর স্কোয়ার 64, তাহলে অবশ্যই 64-র বেশি হইতো। আর 6-এর স্কোয়ার হলে 36, 36 মানে 36-এর তো বেশি, কিন্তু এটা তো 49-এর বেশি, যেহেতু 49-এর বেশি তাই 7-এর বেশি হবে এই কোশ্চেনটার অ্যান্সার। তো আমরা বুঝে গেছি আশা করি যে কিভাবে করে অ্যান্সার করতে হবে। এর পরের কোশ্চেনে চলে আসি। এর পরের কোশ্চেনটা হচ্ছে, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 8 ফুট। এটা কিন্তু 26তম বিসিএস পরীক্ষায় আসছে। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 8 ফুট। বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, আমি একটু আগে যে বললাম একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 8 ফুট, তাহলে কর্ণের দৈর্ঘ্যটা কি হবে? আমি জানি যে এটা এ হইলে এটা হয় a√2, তার মানে √2 গুণ হয় কর্ণটা, তার মানে 8 × √2, 8 × √2 হবে কর্ণের দৈর্ঘ্য। তার উপর অঙ্কিত বর্গ মানে এইটার উপর স্কোয়ার আমাকে বের করতে বলছে, তার মানে 8√2 এর উপর স্কোয়ার, অঙ্কিত বর্গ মানে স্কোয়ার করা। তাহলে 8-এর স্কোয়ার করলে তো 64 পাওয়া যাবে, √2 এর স্কোয়ার করলে 2 পাওয়া যাবে। তাহলে 64-কে 2 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8, 6 দুগুণে হচ্ছে 12, তার মানে 128। অ্যান্সার হবে 128 বর্গফুট। তো খুবই ইজি, কিন্তু এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসছে যেহেতু। আসেন এর পরের কোশ্চেনে চলে আসি। একটি বর্গক্ষেত্রের পরিসীমা এর কর্ণের দৈর্ঘ্যের কত গুণ? আচ্ছা, একটা বর্গক্ষেত্রের যদি আমি বাহুর দৈর্ঘ্যকে a মনে করি, তাহলে আমরা জানি যে পরিসীমা হবে হচ্ছে এই 4টা বাহুর যোগ করলে হচ্ছে 4 আসবে। এর কর্ণ আমরা জানি, একটা বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে বাহুর দৈর্ঘ্য a হইলে কর্ণ হবে a√2। আচ্ছা, তাই যদি হয় তাহলে আমরা কত গুণ, সেটা কত পাচ্ছি? পরিসীমাটা হচ্ছে উপরে থাকতেছে 4a, আর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে a√2। এটার কত গুণ, এটা যদি বের করতে চাই এ এ কাটা যাচ্ছে, তাহলে 4/√2 গুণ। 4/√2 কি অপশনে আছে? নাই। এটা একটা মজার ব্যাপার যে 4/√2 কিন্তু এখানে অপশনে নাই। তাহলে কি করব? এই √2, দেখেন যে √2 যে আছে নিচে, দেখেন যে কোনো জায়গায় কিন্তু রুট নাই, নিচে কোনো রুট নাই। এই রুটটাকে আমি ভ্যানিশ করতে পারি কিভাবে করে? এই লব মানে হরে যখন, মানে নিচে যখন রুট থাকবে, যেই সংখ্যাটা আছে সেই সংখ্যাটা দিয়ে উপরে এবং নিচে আমি গুণ করে দেব। কারণ √2 দিয়ে উপরে নিচে যদি আমি গুণ করি, উপরে এবং নিচে গুণ করলে তো সংখ্যা একই থাকবে। 4/√2 ছিল, এই √2 দিয়ে উপরে এবং নিচে গুণ করে দিলাম। গুণ করলে সুবিধাটা কি হবে? উপরেরটা তো 4√2, নিচে √2 আর √2 গুণ করলে কি হয়? √2 স্কোয়ার মানে হচ্ছে 2। আমরা জানি দুইটা √2 গুণ করলে √2 এর স্কোয়ার পাওয়া যাবে, তার মানে 2 আসবে। এই 2 আর 4 যদি আমি কেটে দেই তাহলে আসতেছে 2√2, আসলে 2√2 গুণ হবে। অ্যান্সার হবে 2√2 গুণ। তো ঠিক আছে, এই কোশ্চেনটাও খুবই সহজ ছিল, কিন্তু এই যে লাস্টে এসে কিন্তু আপনারা ভেজালে পড়ে যেতে পারেন যে 4/√2 আছে, এই 4/√2 কে আপনারা মানে ভাঙানোটা একটু দেখে নিবেন যে এখানে যে √2 আছে, এই √2 দিয়ে উপরে নিচে আমি গুণ করে দিলাম, যেহেতু রুট আমি এখানে নিচে চাচ্ছি না, তাই √2 আর √2 গুণ করলে এখানে নিচে 2 চলে আসবে, উপরে তো 4√2 ছিল, কাটাকাটি করলে 2√2। তো এই কোশ্চেন গুলা আমি বলবো যে এই ভিডিওটা আপনি আবার দেখবেন, যেহেতু ভিডিওটা রেকর্ডেড থাকছে, তাই ভিডিওটা আপনি আবার দেখবেন, মানে একবার দেখেই শেষ না, এই ভিডিওটা আবার দেখবেন, তাহলে আরো ক্লিয়ার হবে। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, এর ক্ষেত্রফল কত বর্গ? আচ্ছা, আগের কাহিনী না, স্কোয়ার করে অর্ধেক করা, স্কোয়ার করে অর্ধেক করা, স্কোয়ার করে অর্ধেক করলেই আমাদের ক্ষেত্রফল বের হয়ে যাবে। কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল এইভাবে বের করব। তাহলে কত হবে? 4-এর স্কোয়ার হচ্ছে 16, √2 এর স্কোয়ার হচ্ছে 2, বাই হচ্ছে 2, কাটাকাটি করলে 16 আসতেছে, তার মানে 16 হচ্ছে অ্যান্সার। মানে 4-এর স্কোয়ার হচ্ছে 16, √2 এর স্কোয়ার করলে তো 2/2, কারণ আমি বলছিলাম যে কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে তার স্কোয়ার করে অর্ধেক করলেই ক্ষেত্রফল পেয়ে যাবেন, তার মানে অ্যান্সার হচ্ছে 16। কি মজা লাগতেছে না? অনেক মজার কিন্তু অঙ্কগুলা। এবার আসেন রম্বসের কাহিনী। রম্বসের কাহিনী হচ্ছে যে রম্বসের যদি কর্ণের দৈর্ঘ্যগুলো দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফল বের করার সহজ সিস্টেম হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। তাহলে একটা রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, যদি রম্বসের কর্ণের দৈর্ঘ্য একটা d1 থাকে একটা d2 থাকে, তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফলই হচ্ছে
ওই রম্বসটার ক্ষেত্রফল। তার মানে অ্যান্সার হবে খ, হাফ ইন্টু d1 ইন্টু d2। কর্ণদ্বয় দেওয়া আছে এবং রম্বসটার ক্ষেত্রফল বের করতে বলছে। ওকে, এরপরে 31তম বিসিএস এ আসছে যে কর্ণ দুইটা দেওয়া আছে, এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। একটা রম্বসের কর্ণ দুইটা দেওয়া আছে, একটা আছে 4 সেমি, একটা আছে 6 সেমি। তাহলে ক্ষেত্রফল কি হবে? আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক আর কি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তার মানে এই দুটো গুণ করলে আসতেছে কত? 424। 24 কে 2 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে 12। মানে ওই যে হাফ ইন্টু d1 d2, এর আগে যেটা সূত্র দেখলাম। তাহলে হাফ ইন্টু d1 এর মান 4, d2 এর মান 6। তার মানে 24 কে 2 দিয়ে ভাগ করলে 12। তার মানে 12 হবে ক্ষেত্রফল, 12 বর্গ সেন্টিমিটার হবে ক্ষেত্রফল। তো আসেন এরপরের কোশ্চেনে চলে আসি। এই কোশ্চেনটা হচ্ছে একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য, একটা আছে 8 সেন্টিমিটার, একটা আছে 8 সেন্টিমিটার আর একটা আছে 9 সেন্টিমিটার। একটা রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য আমাদের একটা আছে 8 সেন্টিমিটার আর একটা আছে 9 সেন্টিমিটার। ওকে, একটা 8 একটা 9 দেওয়া আছে। রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? 33তম বিসিএস এ আসছে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। একটা জিনিস খেয়াল করেন। আচ্ছা, রম্বস সম্পর্কে একটা মানে খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে একটা রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। মানে কি? একটা রম্বস যখন কর্ণগুলা যখন থাকে, তখন এই কর্ণগুলা পরস্পরকে এই জায়গায় যে কোণটাতে আসলে ছেদ করেছে এটা 90 ডিগ্রি, আবার এই কোণটাও 90 ডিগ্রি, এই পাশের কোণ সবগুলা কোণই 90 ডিগ্রি 90 ডিগ্রি করে আছে। ঠিক আছে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত মানেটা হচ্ছে এই কর্ণটা এই পয়েন্টে সমান দুই ভাগে ভাগ হয়েছে, আবার এই কর্ণটাও এই পয়েন্টে এই সমান দুই ভাগে ভাগ হয়েছে, মানে সমান দুই ভাগে ভাগ করে। এইটা যেমন 90 ডিগ্রি, আবার এরা সমান দুই ভাগে করে ভাগ হয়েছে। তাহলে আমরা কি পাচ্ছি দেখেন, কর্ণের দৈর্ঘ্যগুলা দেওয়া আছে। মানে আমি মনে করি যে এইটা মানে একটা হচ্ছে 8 আর একটা আছে 9। আচ্ছা, তো আমি ধরে নিলাম এইটা এইটা হচ্ছে সেই 9 আর এইটা মনে করেন হচ্ছে 8 কর্ণের দৈর্ঘ্যটা। তাহলে আমি যদি এইটুক একটা ত্রিভুজের কথা চিন্তা করি, এইটুক ত্রিভুজ দেখেন, এই যে পুচকু ত্রিভুজটার কথা যদি চিন্তা করি, এই পুচকু ত্রিভুজটা, ঠিক আছে, এই পুচকু ত্রিভুজটার কথা যদি চিন্তা করা যায়, তাহলে আপনারা একটা জিনিস খেয়াল করেন যে রম্বসের সমান ক্ষেত্রফল বিশিষ্ট, রম্বসের সমান ক্ষেত্রফল বিশিষ্ট, এখানে কিন্তু আমি এটা আলাদা 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 করে মানে আলাদা করে এটা আমি বুঝালাম, কারণ এটা এই অঙ্ক করতে যেয়ে এটা এই কনসেপ্টটা লাগছে না, এটা আপনার অন্য অঙ্ক করতে যেয়ে লাগবে যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা কিন্তু অন্য অঙ্ক করতে যেয়ে লাগবে। তাই রম্বস সম্পর্কে এটা এই ইনফরমেশনটা মাথায় রাখবেন। আর এই অঙ্কটা তো অনেক সহজ, যে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, এখানে আরেকটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আপনি ক্ষেত্রফল বের করে নেবেন, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে হাফ ইন্টু 8 গুণন 9, তাহলে 8 9 72, 72 কে 2 দিয়ে ভাগ করলে 36। তার মানে 36 বর্গ সেমি হচ্ছে ক্ষেত্রফল। বলেছে যে এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের, তার মানে এই বর্গক্ষেত্র যে আমাদের আছে, এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফলও এই 36 বর্গ সেমি। সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি 36 হয়, তাহলে সেখান থেকে বাহুর দৈর্ঘ্য আমরা কি পাচ্ছি? আমরা জানি বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার মানে ক্ষেত্রফল। তার মানে বাহুর স্কোয়ার মানে 36, তার মানে একটা বাহু আসবে হচ্ছে 6 করে। তাহলে পরিসীমা চেয়েছে, পরিসীমা কি? বাহুর দৈর্ঘ্যের 4 গুণ। তার মানে যেহেতু বর্গক্ষেত্রের কথা বলেছে, 4 গুণ মানে 4 6 24, অ্যান্সার হবে 24। এটা কিন্তু সহজ একটা কোশ্চেন, কিন্তু এই রিলেটেড কঠিন কোশ্চেন আসতে পারে। তাই কঠিন কোশ্চেন গুলোর জন্য আমি এর আগে আমি যে ইনফরমেশনটা দিলাম সেটা ইনফরমেশন কাজে লাগাবেন। এই কঠিন কোশ্চেনটা হচ্ছে এই কোশ্চেন, এই টাইপের কোশ্চেন যদি আসে। এই কোশ্চেনটা আপনাদেরকে আমি একটু আগে যেটা বুঝালাম, যে একটি রম্বসের একটি বাহু এবং একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। মনে করেন যে এই কর্ণটার দৈর্ঘ্য দেওয়া আছে, একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 24, আর বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে মনে করেন 13। আপনাকে বলছে যে অপর কর্ণের দৈর্ঘ্য কত। তো এটা কিভাবে করে করতে পারি? এই যে এর আগের যে কনসেপ্টটা দেখলাম, যে আমরা জানি, আচ্ছা এটা রম্বস, তো রম্বস তো হয়নি, এটা সামান্তরিকের মতো হয়েছে, যাই হোক এই আর কি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন যে আমরা একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 13 আর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 24। তাহলে আমি একটু আগে বললাম যে কর্ণটার দৈর্ঘ্য যদি 24 হয়, তাহলে এই পয়েন্টে এসে এটা কি সমান দুই ভাগে ভাগ হয়েছে, তার মানে 24 কে আমি যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে এতটুকের পরিমাণ পাবো, এটা হচ্ছে 12। এখন এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? একটা জিনিস চিন্তা করেন তো, এটা একটা সমকোণী ত্রিভুজ কিনা? এটা একটা সমকোণী ত্রিভুজ কেন? ওই যে রম্বসের কর্ণদ্বয় যে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এই জায়গায় আসলে সমকোণ আছে। তাহলে সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ।
তার মানে এই অতিভুজের মান হচ্ছে 13, একটা বাহু হচ্ছে 12, তার মানে এই ত্রিভুজে এই বাহুটার মানটা কত হবে? আমি বলেছিলাম সমকোণী ত্রিভুজে এই রেশিও গুলো মুখস্থ রাখতে, তাহলে আর আপনাকে ক্যালকুলেট করতে হবে না। তাহলে এই বাহুটার মান অবশ্যই হবে 13, 12 হইলে এটার মান অবশ্যই হবে 5। তার মানে এতটুকের মান হচ্ছে 5। একটা জিনিস চিন্তা করেন যে এই ত্রিভুজে এতটুকের মান 5, আমাকে চেয়েছে অপর কর্ণটি কত, কর্ণটা তার মানে কি এর দ্বিগুণ, কারণ এই জায়গায় তো এটা সমদ্বিখণ্ডিত হয়েছে, তাহলে 5-এর দ্বিগুণ হচ্ছে 10, 10 হবে অ্যান্সার। ঠিক আছে, খুবই সহজ না? আচ্ছা, আরেকবার আমি এই কথাটা বলে দেই যে যদি আপনি এটা মনে নাও রাখতে পারেন, যে এই সূত্রটা যদি মনে না রাখতে পারেন, যে রেশিওটা মনে নাই, তাহলে কি করবেন? যেহেতু এটা অতিভুজ, অতিভুজ আছে 13, আর একটা বাহু মানে এটা তো সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ সমকোণে সমদ্বিখণ্ডিত করে এই কারণে। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজটা 13 আর এক বাহু 12, আরেক বাহু আমি জানতে চাচ্ছি, আমি ধরলাম আরেক বাহুটা আমার এক্স, তাহলে 12-র উপর স্কোয়ার প্লাস হচ্ছে এক্স এর উপর স্কোয়ার সমান হচ্ছে 13-র উপর স্কোয়ার। তাহলে আমি কি করব, 12-র উপর স্কোয়ার মানে 144 প্লাস এক্স স্কোয়ার সমান হচ্ছে 169। তার মানে এক্স স্কোয়ার সমান আসতেছে 169 মাইনাস 144, এটা বিয়োগ করলে 25 আসে। এক্স স্কোয়ারের মান যদি 25 আসে, তার মানে এক্স এর মান অবশ্যই 5, 5-এর স্কোয়ার করলে 25 আসে, তার মানে এক্স এর মান আপনি 5 পেয়ে গেলেন। তার মানে এইটুক বাহুর দৈর্ঘ্য 5, তার মানে টোটাল কর্ণটা হবে তার দ্বিগুণ মানে হচ্ছে 10। এভাবে করেও বের করতে পারেন, যদি রেশিও মনে না থাকে তাহলে এইভাবে বের করতে পারেন। তো ঠিক আছে, আমি মনে করি যে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এইবার আসেন লাস্ট কোশ্চেন এখানকার, যে ট্রাপিজিয়াম নিয়ে। একটা ট্রাপিজিয়াম যদি থাকে, ট্রাপিজিয়াম এমন একটা জিনিস যার মানে দুইটা বাহু, দুইটা বিপরীত বাহু হচ্ছে সমান্তরাল, সমান হবে না, সমান্তরাল হবে শুধু, সমান্তরাল, কিন্তু অপর দুই বাহু সমান্তরাল হওয়া যাবে না। অপর দুই বাহু যদি সমান্তরাল না হয় তাহলে সেটাকে ট্রাপিজিয়াম বলে। যে চতুর্ভুজের দুটি বিপরীত বাহু সমান্তরাল কিন্তু অপর দুই বাহু সমান্তরাল নয়, তাকেই বলে ট্রাপিজিয়াম। একটা ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে এই সমান্তরাল বাহু যেই দুইটা দেওয়া আছে, মনে করেন এই সমান্তরাল বাহু একটা এ আর একটা যদি বি বলি, এগুলো কিন্তু সমান্তরাল বাহু, এই সমান্তরাল বাহু দ্বয়ের এই যে যোগফলটা আছে, মানে হাফ একটা সামনে দিতে হবে। একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলে প্রথমে হাফ থাকে, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু হচ্ছে এই দুটার মধ্যবর্তী দূরত্ব। এই মধ্যবর্তী দূরত্বকে এটার উচ্চতাও বলা যায় অথবা ডিও বলা যায়। এই দুটার এই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, সেটা হচ্ছে ডি যদি চিন্তা করি, বা লম্ব দূরত্ব বা উচ্চতা যাই বলেন না কেন। তাহলে আমরা পাচ্ছি যে একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুগুলা যে দেওয়া আছে, একটা আছে 9, একটা আছে 5, তাহলে 9 আর 5, তাহলে হাফ ইন্টু 9 যোগ 5 ইন্টু আমি পাবো এই দুটার লম্ব দূরত্ব হচ্ছে 3, তার মানে ইন্টু যদি 3 করে দেই তাহলে হাফ ইন্টু এটা আস্তে আস্তে হচ্ছে 14 ইন্টু হচ্ছে 3, তার মানে 3 সাথে হচ্ছে 21। এক সেকেন্ড, ওকে, তাহলে আমাদের আমাদের অ্যান্সার আসতেছে 21, 21 ক্ষেত্রফল আসতেছে 21। তাহলে 21 যে আসলো, এই এই এইটাই আপনাদের অ্যান্সার, তার মানে এটা ঘ নাম্বারটা অ্যান্সার হলো। তো আমি মনে করি যে এই যে লেকচারটা নিলাম এটা আপনাদের অনেক বেশি হেল্প করবে, কারণ এ থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসবে পরীক্ষাগুলোতে, সামনের পরীক্ষাগুলোতে। তো আপনার লেকচারটা কেমন লাগলো, এটা ভিডিওটা কেমন লাগলো এটা আমাকে জানাবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।